সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সঙ্গে আছি আমি জেউ জুবায়ের। দর্শক, মানব পাচার আমাদের দেশে যুগের পর যুগ ধরে চলে আসা এক গভীর ক্ষত। উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে অনেকেই না জেনে না বুঝে পা বাড়াচ্ছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বৈধ পথে যারা যাচ্ছেন তাদের স্বপ্ন হয়তো সত্যি হচ্ছে, কিন্তু যারা দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথ বেছে নিচ্ছেন তারা হারাচ্ছেন ভিটে মাটি, সঞ্চিত অর্থ, এমনকি জীবনও। ইউরোপের হাতছানিতে ঘর ছাড়া অনেকেই নিখোঁজ বছরের পর বছর। সক্রিয় মানব পাচারকারী মাফিয়ারা ইউরোপের বিপদসংকুল পথে অনেককে জিম্মি করে চালায় নৃশংস নির্যাতন, আদায় করে মোটা অঙ্কের মুক্তিপণ। নিঃস্ব হয় অসহায় পরিবার। মুক্তিপণ দেওয়ার পরেও অনেক সময় মেলে না প্রিয়জনের খোঁজ। মানব পাচার রোধে সরকারের কঠোর আইন আছে, কিন্তু সেই আইনের অপব্যবহার করে গড়ে উঠেছে আরও একটি ভয়ঙ্কর সিন্ডিকেট। মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করাই যাদের মূল উদ্দেশ্য। একদিকে অবৈধ পথে ইউরোপে যাওয়ার অনিশ্চিত যাত্রা, অন্যদিকে মামলাবাজদের এই নব্য উৎপাত। কবে থামবে এই অমানবিক চক্র? কারা রুখবে এই সর্বনাশা প্রবণতা? এইসবের বিস্তারিত নিয়েই আজকের পর্ব। হ্যালো হ্যালো মা, হ্যালো, তুমি তাড়াতাড়ি টেহা দিয়ে দাও। ফ্যামিলির সাথে কথাবার্তা বইলে যখন টাকা না দিতে পারে তখন আমাদের একটা মরুভূমিতে রেখে আসে। ওইখান থেকে আমাদের পুলিশ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা ব্র্যাক ওএমইর মাধ্যমে দেশে আসি। দেশে আসার পরে আমরা আইনের ব্যবস্থা নিয়ে একটা মামলা দিই। অনেক নির্যাতন করিয়া টাকা পয়সা নিয়া আজকে আমাকে বোনের ফকির বানাই দিছে। আমাদের ডলারগুলো আছে না, একটা গালি দিল যে ডলার দিই। তখন বুঝে গেছি যে হ্যাঁ, ভুল পথে চলে আসছি। আমাদের শেষে মামলা করছিলাম পুরো, আমাদের পরবর্তীতে মিথ্যা মামলা, আবার দালাল আমাদের নামে মানব পাচার মামলা দিল। এখন এই যে পলাতক আছি। আর এখানে কেসের ডকুমেন্টস আর বিকাশে যে টাকা দেওয়া হয়েছে ওই টাকাগুলোর প্রুফ আছে আমার কাছে। মানব পাচারের ভিকটিমকে সহায়তা দেওয়া বা মানব পাচার যারা করছে তাদেরকে দেশে এবং বিদেশে তাড়া করা, এই জিনিসটা কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। যে কোনো একটা মামলা হওয়ার আগে থানা পুলিশ যেন একটু যাচাই বাছাই করে, প্রাথমিক যাচাই বাছাই করে। এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। ইউরোপের হাতছানি এক ঝলমলে মিথ, যা কেড়ে নিল তার ভিটে মাটি। দালালদের মধুময় কথায় ভুলে উন্নত জীবনের রঙিন স্বপ্নে বিভোর হয়ে সে পা বাড়ালো এক অন্ধকার পথে। কে জানত এই যাত্রা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে? সর্বস্ব খুইয়েও রেহাই মেলেনি। স্বপ্নের ইউরোপে পৌঁছানোর আগেই এক ভয়ঙ্কর অপহরণকারী চক্রের থাবায় পড়ল সে। তারপর যা ঘটল তা ভাষায় প্রকাশের অতীত। এমন পৈশাচিক, এমন অমানবিক যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। হ্যালো হ্যালো মা, হ্যালো, তুমি তাড়াতাড়ি টেহা দিয়ে দাও। কালনার ভিত্তে করে টেহা সব ক্লিয়ার করে দিবা মা, বুঝছো? কালনার ভিত্তে সব ক্লিয়ার করে দিবা মা। গাজীপুর কাশিমপুরের বাসিন্দা 30 বছর বয়সী যুবক রাজীব হোসেন উন্নত জীবনের আশায় প্রায় 3 বছর আগে লিবিয়া পাড়ি জমিয়েছিলেন। এক সময় ছোটখাটো চাকরি করা রাজীবের স্বপ্ন ছিল লিবিয়া থেকে ইউরোপের পথে যাত্রা করার। কিন্তু তিনি যখন বুঝতে পারেন তার এ পথে আসা ঠিক হয়নি, দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তখনই নেমে আসে চরম দুর্ভোগ। লিবিয়ার ত্রিপোলিতে একটি বাড়িতে অন্য দুজনের সাথে ভাড়া থাকতেন রাজীব। তার সাথে একই ঘরে ছিলেন সিলেট ও নওগাঁ জেলার আরো দুজন। তারাও ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে সেখানে গিয়েছিলেন। রাজীবের স্বজনরা জানান, তিনজনই সেখানকার দেশীয় দালাল দুষ্কৃতীদের হাতে জিম্মি। আর ওই যার সাথে আমার যোগাযোগ নাম আলামী। 3 বছর 5 মাস, এখন আরো 2 মাস বাড়ছে, মনে করেন 7 মাস। 2 মাস ধরে তো আছে মাফিয়াদের হাতে আছে। ত্রিপুলি গেছে, ওখানে কাজ কাম করলে একটু ভালো বেতন পাবো, এই আশায় গেছে। 9 মাসের থেকে ওখানেও কাজ কাম করতে পারে নাই। সমস্যা কি আয়া পড়ার উদ্দেশ্য আয়া পড়বার না। ওরা এমনি বিক্রি করার পরে এইটুকুই আমরা জানি যে বিক্রি করতেছে, ওরা এমনি মারামারি করতেছে। ওর সাথে আরো 2 জন ছিল, একজন নওগাঁর আরেকজন সিলেটের। ওই 2 জনের সাথে নিয়ে 3 জন নিয়ে গেছে। আপনার যোগাযোগ করতেছেন নাই, যোগাযোগ করলে মারে, মাইক দূর করে মনে করেন অনেক অত্যাচার করে, অনেক মারছে। হাতটাও মনে করেন
একবারে ভাঙিয়ে লাগছে, সে তো মারতে মারতে। এই বাঙালি, ওরা সবাই বাঙালি, যারা কথা বলে সবাই বাঙালি। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে রাজীব ও তার সঙ্গীদের উপর প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে। রাজীবের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তারা দাবিকৃত চাঁদার টাকা দিতে পারছেন না। প্রায় 3 মাস আগে অপহৃত হলেও রাজীবের মুক্তি মেলেনি। থানায় মামলা করছি, বাইরে আমাদের আর্থিক একেবারে খারাপ, অর্থনৈতিক দিক দিয়ে আমরা যার কারণে দিতে হয়। আর 15 লক্ষ টাকা দিয়েছে, আমরা দিতে দেওয়ার মতো সামর্থ্য নাই। কারণ যে গেছে আমার সম্বন্ধী, তার বাড়ি বিটার জায়গাটা পর্যন্ত নাই, সব বিচার পেয়ে গেছে। অপহৃত নওগাঁর যুবক মোশাররফের পরিবার মুক্তিপণের টাকা অপহরণকারীদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে একটি অ্যাকাউন্টে জমা দিয়েছে। টাকা দিলেও মুক্তি মেলেনি মোশাররফের। ওই দুজন আমরা ইটালি যাওয়ার উদ্দেশ্যে গেছি, কিন্তু ওরা তো ইটালি যায় নাই, ওখানে বাসা থাকে, এক বাসাতে থাকতো। নওগাঁর লোকে টাকা দিচ্ছে, নওগাঁর লোক কালামের নামের টাকা দিচ্ছে, ওটা যদি সে নাম আলামি। আমরা এই দৌড়াদৌড়ি পাঠাচ্ছি, বিভিন্ন জায়গায় গেছি, কোনো সুরা পাই নাই। ইয়ে গেছি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, এম্বাসিতে গেছি, আপনার এই যে সিআইডি স্যারের সাথে আমরা অনেক সহযোগিতা করছি, কিন্তু কাজ তো আর কিছু হয় নাই। রাজীবকে দেশে ফেরত পেতে তার পরিবার মানব পাচার আইনে থানায় মামলা করেছে। বর্তমানে যা সিআইডি তদারকি করছে। কিভাবে সম্ভব একজন মানুষকে জিম্মি করে তার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া? দর্শক, গত পর্বে আপনারা দেখেছেন মানব পাচার রোধে করা শক্ত আইনটিকে হাতিয়ার বানিয়ে সুমন ব্যাপারী নামের এক ব্যক্তি কিভাবে একাধিক নাম ও পরিচয় ব্যবহার করে মামলার বাদীদের হাতের মুঠোয় রেখেছে। শুধু তাই নয়, বিভিন্ন নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে দিনের পর দিন চাঁদাবাজি করে চলছে এই প্রতারক। সুদূর প্রবাসে বসেও সে নিয়ন্ত্রণ করছে তার বিস্তৃত সিন্ডিকেটকে, যার শাখা প্রশাখা দেশের বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে রয়েছে। যারা মানব পাচারের শিকার হয়ে কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে দেশে ফিরেছেন, সেই হতভাগ্যদেরও উল্টো মানব পাচারের মামলায় ফাঁসিয়ে দেওয়ার মতো ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে এই দালাল চক্র। কি করে সম্ভব এসব? আজ আমরা সেই অন্ধকার জগতের বিস্তারিত চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়ে দিবেন। কথা রেকর্ড করবেন, অমুকের কাছে যাবেন, অমুকের ফোন দিবেন, আমি সিআইডির অফিসার, আমার যে চট্টগ্রাম কি জানি রংপুর রেঞ্জে আমার লোক আছে, কোনো কাজ হইব না, মামলা খেয়ে বসে থাকবেন। সে কখনো ইকবাল হাসান, কখনো নুরুল হক নামে ইতালি থেকে আমাকে ফোন করে, টাকা দিতে যদি করো তাহলে প্রত্যেক 15 দিন পর পর তুমি মামলার কপি পাবে, এবং সারা 64 জেলায় তোমার মামলা হবে মানব পাচার মামলা। আরে আমি 64টা জেলায় মামলা দিব, আমি তো দেশে আইবো না। টাকা জোগাড় করে বলেন, টাকা জোগাড় করে বলেন যে ভাই টাকা জোগাড় করছি, তারপরে কোন জায়গায় সারা দিব, সারা আচ্ছা ঠিক আছে। সুমনের টাকা না দেওয়ার কারণেও আমাকে ফোনে বলছে যে মামলায় মামলায় তোর জীবন শেষ করে দেবো। আমারে বলছিল যে সাগরে আরো 20টা মানব পাচার মামলা আসা যাইব, কথা খেয়াল করেন। তো যেমন আপনারা আমারে কইছে যে ভাই ওর ব্যাপারে কোনো কথাবার্তা করেন না, ওই ভাই এই সমস্ত কাজই করে, ওই লিবিয়ান থেকে ইতালি গেছে, ওই এক সময় দেশে থাকতো, পুলিশের সোর্স আছিল। সুমন আমারে কইলো ভাই আপনি যদি এইখানে যদি আপনি টাকা দেন, 1 লাখ টাকা দেন, তাইলে আপনাদের এই মামলা থেকে বাদ দিতে হয়। প্রাথমিক তদন্ত করে জানা যাচ্ছিল এটা এক সময় শাহবাগের ফুলের দোকানে কাজ করতো বা দোকান মালিক ছিল। পরবর্তীতে সে ইটালিতে গেছে এবং ওখান থেকে বিভিন্নভাবে তদবির করে থাকে। গত পর্বের কিছু অংশ এখানে দেখানো হলো। মানব পাচারের মতো আইনের অপব্যবহার করে ইতালি প্রবাসী ইকবাল হাসান ওরফে সুমন ব্যাপারীদের সিন্ডিকেটের বিরুদ্ধে ভুক্তভোগীদের আছে বিস্তর অভিযোগ। ফুলের দোকান তো অনুমানিক 8-10 বছর আগে, তখন আমাদের শরৎপুরের আইজি শহীদুল হক স্যার আইজি ছিল, ওই আমলে তখন ফুলের ব্যবসা করছে। তার ভাই সুমন তার বাসায় থাকে, তার আরেকটা নাম আছে জানি কি হাসান ইকবাল, তার নাম 2টা। হ্যারে দিয়া হ্যার বুঝা রেক্সোনার দিয়ে এই কেসটা করাইছে। সেই সূত্র ধরে মাদারীপুর ঢাসার থানায় মামলার বাদীর খোঁজে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। ঢাসার ইউনিয়নের বাসিন্দা লাকি খানমের বাড়িতে আমরা। বাদী জানান তিনি নিজে কিছু চিনেন না, জানেন না, কথা বলতে রাজি নন তিনি। আমারে আটকে রাখছে কয়দিন পর্যন্ত, প্রতিবন্ধী মানে আমার কথা হইছে আমার মামার লগে। তবে বাদীর স্বামী আবুল বাশার জানান নিখোঁজ ছেলে ও ইটালি প্রবাসী তার এক ভাইয়ের কথা মতো আসামি করা হয়েছে উল্লিখিত মামলায়। আমার ছেলে ইটালি নেওয়ার উদ্দেশ্যেই বাড়ি থেকে বাই করছে, এরপর লিবিয়ায় বিগত 3টা বছর যাইতেছে। ওই আমার টাকা পয়সা অর্থ সম্পদ সব বিক্রি করা শেষ। এখন আমার ছেলে কোথায় আছে আমি খবর জানি না। টাকা এই পর্যন্ত আমার একে 45 লক্ষ টাকা নিয়েছে, 12 লক্ষ টাকা আমি দেনা।
এই মামলার ব্যাপারে জানতে ঢাসার থানায় যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। থানার অফিসার ইনচার্জ জানান, মানব পাচার মামলায় যাচাই বাছাই করে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। বাদিনী লাকি আক্তার আমাদের ডাসার থানায় একটি মানব পাচার মামলা করেছেন। এই মামলায় আমরা অলরেডি 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। মামলাটা আমাদের থানায় তদন্তাধীন। যেহেতু সিআইডির অধিভুক্ত মামলাটা, অতএব সিআইডিতে প্রেরণ করার জন্য তাহা একটি আদেশ এসেছে আমাদের নিকট। বর্তমানে সিআইডিতে প্রেরণের জন্য তাহা প্রক্রিয়াধীন। এবার জানাবো মাদারীপুরের আরেকটি ঘটনা। 14 লাখ টাকার বিনিময়ে সে আমাদের স্পেন পাঠাইবে। তো ওই কথাবার্তার বিনিময়ে আমি এবং আমার চাচাতো ভাই আরো 2 জন ছিল, তারা মিলে তার কাছে টাকা দিয়ে আসে। 1.5 মাস তো মোটামুটি ভালোই রাখছে। তারপর থেকে আমাকে অনেক নির্যাতন করছে। গত 1 বছর যাবত লাইফে সবকিছু শেষ। এই 3 জনই মাদারীপুর কালকিনি উপজেলার বাসিন্দা। স্বপ্নবাজ এই 3 তরুণ ইউরোপের উদ্দেশ্যে রওনা হন গত বছর, কিন্তু দালাল চক্র তাদের আকাশপথে স্পেনে নেওয়ার কথা বললেও আফ্রিকার মহাদেশের মৌরতানিয়ায় এনে রাখেন বেশ কয়েক মাস। এখানে তাদের কাছে থাকা সব অর্থকড়ি কেড়ে নেন, চালান অমানসিক নির্যাতন, এমনটি অভিযোগ করলেন তারা। সে বলল যে 14 লাখ টাকায় আমরা স্পেনে নিব, যে মৌরতানিয়া এক কান্ট্রি নতুন হেনে বহুত আফ্রিকা মহাদেশ হেল থেকে আপনাকে বিমান রাস্তায় স্পেনে নিব। তার মধ্যে একটা ছিল যে আমরা বাংলাদেশ থেকে সরাসরি ময়দানে পৌঁছতে পারছি ফ্লাইটের মাধ্যমে। তা ওইখানে পৌঁছানোর পরে এয়ারপোর্ট থেকে আমাদের হলো যে ওই বাংলাদেশ থেকে আমাকে ডলার ছিল, এইগুলো ওইখানে যে দালাল ছিল স্বাধীন, ও একটা কোল্ড ড্রিঙ্কস দিল আর একটু খাবার দিল হালকা। ও আমাদেরকে পরবর্তীতে করছে, এই যে নিচে। তারপর হলো যে আমাদের ডলারগুলো আছে না, একটা গালি দিল যে ডলার দে। তখন বুঝে গেছি যে হ্যাঁ ভুল পথে চলে আসছি, এখন তো কিছু বলার নাই। ফ্যামিলির সাথে কথাবার্তা বইলে যখন টাকা না দিতে পারে তখন আমাদের একটা মরুভূমিতে রেখে আসে। ওইখান থেকে আমাদের পুলিশ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা ব্র্যাক ওএমির মাধ্যমে দেশে আসি। দেশে আসার পরে আমরা আইনের ব্যবস্থা নিয়ে একটা মামলা দিই। দেশে ফিরে ভুক্তভোগীরা মামলা করেন দালালের বিরুদ্ধে। কিন্তু আমরা দেশে এসে মামলা করছিলাম, পুরো আমাদের পরবর্তীতে মিথ্যা মামলা। আবার দালাল আমাদের নামে মানব পাচার মামলা দিল। এখন এই যে পলাতক আছি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এই ভুক্তভোগীরা ন্যায় বিচার পেতে থানায় মামলা করেন পাচারকারীদের বিরুদ্ধে। ভাগ্যের নির্মম পরিহাস, বিচার পাওয়ার কথা তাদের, অথচ উল্টো পাচারকারীদের করা মিথ্যা মামলার আসামি হয়ে ফেরারি হয়ে ঘুরছেন এই হতভাগ্যরা। উমর ফারুক তার হাফন খালাতো বাইরে যে হরানি মামলা দিছি, মামলাটা দেওয়ার পরে ওরে যে এপিট করে একটা পেপার দিছে যে মীমাংসার মাধ্যমে, তখন স্ট্যাম্পটা পাঠাইছে আমাকে কালকিনি থানা থেকে। তার যেই দারোগার হাতে মামলাটা হাতে পড়ছে, সে আমাকে চার্জশিটটা দিতে আসে না, যে এরা ভুক্তভোগী এটা মিথ্যা মামলা। কখনো এই চার্জশিটটা দেয় না। এই চার্জশিটটা যদি মাদারীপুর পড়ে যায় তাহলে মামলা ডিসমিস হয়ে যায়। কথা হয় দালাল চক্রের পক্ষের মামলার বাদীর সাথে। তিনি মোবাইলে জানান, মামলার ব্যাপারে তিনি তেমন কিছুই জানতেন না। চাপে আপনারা কি জন্য চাপে ফেলাইছে, আর আপনি কি জন্য আমাকে উপরে যে মিথ্যা মামলাটা করলেন? ভাই আমি তো মনে করেন মামলা সামলার ব্যাপারে বুঝি না। আমার বলা হয়েছে যেটা মামলা করতেছি পরে আমি যাওয়ার পর আমার তারা ঘুরে ঘুরে সাইন করাইছে। তারপরে যাইতে হবে, যা বলবে তা একটু। তারপরে আমার নাম জিজ্ঞাসা, তারপরে আমার জিজ্ঞাসা নেই, মানে জিজ্ঞাসা অবশ্য বস সব উকিলে। আমি তো জানতাম না, বলো মানে বলতে পারতাম। তারপরে কদিন পর শুনি যে 2 দিন পর শুনি হবে, তখন তো আপনারা ফোন দিলেন। তারপরে আপনি বললাম হ্যাঁ, এটা তো মিথ্যা মামলা। মিথ্যা মামলা দিলে তো আপনার সমস্যা অবশ্যই হইব। ঠিক আছে, যাই হোক, আমরা সবাই একসাথে ছিলাম, একসাথে কথাবার্তা বলছি, বা করে যে আপোষনামাও দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপোষনামা দিয়ে দিচ্ছি আমি। বিষয়টি নিয়ে কথা বলতে মাদারীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 315টি মামলা রুজু হয়েছে শুধু মাদারীপুর জেলায়। মানব পাচার সহ যে কোনো স্পর্শকাতর মামলাগুলোতে নিরীহ কেউ যেন হয়রানি না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন বলে জানান তিনি। 2020 সাল থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় 315টি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলো আমরা আমাদের অভিজ্ঞ অফিসার দ্বারা তদন্ত করিয়েছি এবং সেক্ষেত্রে 78টি মামলায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। মামলাগুলো অনেক ক্ষেত্রে আমরা সত্যতা পাইনি, যে মামলাগুলো মিথ্যা মামলা সে বিষয়ে আমরা প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের
আমাদের যে অভিযোগপত্র বা চূড়ান্ত রিপোর্ট রয়েছে সেখানে আমরা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে থাকি। এর বাইরে আপনারা জানেন যে মানব পাচার মামলা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোর্টে রুজু হয়, আদালতে যখন রুজু হয় তখন একটি অসাধু চক্র অনেক সময় নিরীহ কিছু মানুষকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই কারণেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি নির্দেশ রয়েছে যে এই মামলাগুলোতে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করা এবং যদি সম্পৃক্ততা পাওয়া যায় সেক্ষেত্রেই আমরা গ্রেপ্তার করে থাকি। এর বাইরে কিছু চক্র এই মানব পাচার মামলার সাথে জড়িত, তারা দেশের বাইরে অবস্থান করে। অনেক ক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় আনা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও আমরা কিন্তু আমাদের এখানে যারা স্থানীয় যুব সমাজ রয়েছে তারা যাতে এই ধরনের প্রতারক চক্রের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে না যায় সে বিষয়ে তাদেরকে আমরা নিয়মিত সচেতন করছি। তবে ইতিমধ্যে বাদী মামলায় অন্যের প্ররোচনায় নিরাপরাধ মানুষকে আসামি করায় বাদীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজুর থানায়। যারা ওনার নামে মামলা করছে, যে কারণে আমাদের তদন্তকারী অফিসার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন এই ঘটনার সত্যতা পায় নাই তখন উনি এটার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করছেন। কামরাঙ্গীর চর, ঢাসার, কালকিনি সহ বেশ কয়েকটি থানায় করা মামলার ব্যাপারে জানতে আমরা যাই সিআইডির হেডকোয়ার্টারে। এই মামলার বাদী অবশ্যই ভিকটিমের কোনো আত্মীয় স্বজন হবে। এখন একজনের নামে মামলা হয়ে গেছে আর পুলিশ অ্যারেস্ট করে আইনের আওতায় আছে। স্পেশালি মানব পাচার ক্ষেত্রে আমি বলবো এরকম ঘটনা আমাদের সিআইডি টিএসবি ইউনিটে এখনও আমার নজরে পড়ে নাই। আমরা যখনই তথ্য প্রমাণে কারোর সম্পৃক্ততা নিশ্চিত করতে পারি তখনই তাকে আমরা গ্রেফতারপূর্বক আইনের আওতায় সর্বোচ্চ চেষ্টা করি। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলাগুলো গুরুত্ব সহকারে তদারকি করা হয় বলে জানালেন সিআইডি এই কর্মকর্তা। একজন নিরপরাধী যাতে কোনো কারণে অপরাধের শিকার না হয় এটা যাতে আমরা প্রায়োরিটি দিয়ে রাখি। যারা মিথ্যা মামলা করবে তাদের বিরুদ্ধেও প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি। কেউ যদি হিউম্যান ট্রাফিকের মিথ্যা মামলা রুজু করে থাকে, এটা যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে কিন্তু আবার প্রসিকিউশন দেওয়ার সুযোগ আছে। মানব পাচার সিন্ডিকেট যেন অপহরণ, চাঁদাবাজি, এমনকি দেশের নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়ে মরিয়া হয়ে উঠেছে। ইউরোপ ছাড়াও এই চক্র মধ্যপ্রাচ্যের সৌদি আরবেও সমানভাবে সক্রিয়। সেখানেও তারা প্রবাসী শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করছে এবং নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। চলুন তাদের সেই অপকর্মের কিছু নমুনা আপনাদের দেখাই। আমি ওনাদের সাথে 18 নম্বর স্তরের ওইখানে যাই, যাওয়ার পরে গাড়ি পার্কিং করে রাখি 10-15 মিনিট। দুজন গাড়ির পিছনে বসলো আর একজন যে আমার সাথে বাংলা কন্ট্যাক্ট করছে। তারপরে আমি গাড়ি স্টার্ট দিয়ে যখন বাসা থেকে রওনা দিবে এমন মুহূর্তে আমার ডান পাশে যে বসছে সে আমার হাত থেকে চাবি নিয়ে চলে গেছে এবং আমার মোবাইল, মানিব্যাগ সব কিছু নিয়ে গেছে। আর চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, পাও বেঁধে ফেলছে। এরপরে বলতেছে যে যদি কোনো হাসরাস্তি করো অথবা উচ্চবাচ্য করো তাহলে অ্যাক্সিডেন্ট করা হবে, আমাদের সাথে চাকু, ধারালো অস্ত্র এগুলো আছে, অ্যাক্সিডেন্ট করা হবে। তো আমরা যেভাবে বলতেছি ওইভাবে তুমি করো। তো আমার ওয়াইফকে, আমার মামাকে, তারপর হচ্ছে আমার মাদেরকে ফোন দিয়ে আহাজারি করতে বলতেছি যে মা টাকা ম্যানেজ করে দেন, না হলে আমাকে মেরে ফেলা হবে। সবাই ঋণ টিন করে টাকা ব্যবস্থা করে দিয়েছে। ওনারা ব্যাংকে নিতে রাজি হয় নাই, টাকা বিকাশে নেবে। ওনারা যে ব্যবস্থা আছে ওইভাবে টাকা ওনাদেরকে প্রেরণ করা হয়েছে। যা দেখলেন তা দেশে নয়, খোদ সৌদি আরবের মতো দেশে এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে অপহরণ করার অভিযোগ। অপহরণকারীদের চাহিদা মোতাবেক বাংলাদেশ থেকে মুক্তিপণের অর্থ পরিশোধ করা হয় বলে ওনাদের সম্পূর্ণ টাকা কালেক্ট করা হওয়ার শেষে আমাকে জেদিচ্ছানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 2 এর ওইখানে আল খারিজ রোডের পাশে আমাকে ফালাই দিয়ে যায়। শুধু তাই নয়, 19 এপ্রিল গভীর রাতে সৌদি আরবের বাংলাদেশি অধ্যুষিত হায়াল ইজারা হারা এলাকায় ব্যবসায়ী আব্বাস উদ্দিনের বাসায় প্রবাসী দুষ্কৃতিকারীরা হামলা ও লুটপাট করে। ছুরিকাঘাতে জখম হয় আব্বাস উদ্দিনের ছেলে শাহরিয়ার। বর্তমানে সে সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবার আমরা আলোকপাত করতে চাই সেই মূল প্রশ্নে, কেন এত সব অপকর্ম দিনের পর দিন ঘটে চলেছে? কেন থামানো যাচ্ছে না এই অরাজকতা? মানব পাচার, অপহরণ, চাঁদাবাজি থেকে শুরু করে গায়েবী মামলায় নিরীহ মানুষকে আসামি করে হয়রানি, এই অমানবিক চক্রের রাশ টানবে কে? দেশে এবং বিদেশে এইসব চক্রের দৌরাত্ম্য বেড়েই চলছে। প্রতিকারের উপায় কি? এমন প্রশ্নের জবাবে বিস্তারিত তুলে ধরেন এই অভিবাসন বিশেষজ্ঞ।
সমস্ত ঘটনাটা দেখে মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে মানব পাচারের মামলাগুলোতে কোনো একটা দুষ্টু চক্র তারা এই মানব পাচার, যেহেতু এটা অজামিনযোগ্য এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য মামলা, তো আমরা দেখতে পাচ্ছি যে সেই সুযোগ নিয়ে দেশের মধ্যে একটা চক্র গড়ে উঠেছে, যারা সাধারণ মানুষকে বা নিরপরাধ মানুষকে তারা ভুক্তভোগী বানিয়ে তাদের কাছ থেকে অর্থের লেনদেনের জন্যে, তাদেরকে জেলে পাঠানোর জন্যে, কিংবা পূর্ব শত্রুতার জের ধরে, কিংবা গ্রামে কোনো সংকট, সে সমস্ত করে তারা অসংখ্য মামলায় আসামি করছে। আমি এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ প্রবণতা। সাবেক এডিশনাল আইজিপি জানান, মানব পাচার রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দক্ষ এবং শক্তিশালী করে গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিকভাবে সম্পর্ক উন্নয়নে জোর দিতে বলে। গুরুত্বপূর্ণ দেশগুলো বাংলাদেশে কিছু দেশ আছে, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিডল ইস্টের আরও কিছু দেশ যেগুলো আছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, তো সাউথ আফ্রিকা, এইসব দেশগুলোতে আরও যদি একটু বড় করে ধরি, মানে একটু উন্নত দেশগুলোর মধ্যে কিছু দেশ আছে লাইক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এইসব দেশগুলোতে যদি আমরা একটা পুলিশ লিয়াজো অফিসার টাইপের একজন কর্মকর্তা আমরা নিয়োগ করতে পারি, আমাদের খরচ খুব বেশি হবে যে তা না, কিন্তু ভিকটিমের কাছে এটা অনেক বড় একটা বিষয় হবে। তিনি বলেন, মানব পাচার আইনকে যারা অপব্যবহার করে মামলা বাণিজ্য করছে তারা দেশে হোক কিংবা বিদেশে তাদের আইনের আওতায় নিয়ে শাস্তি দিতে হবে। বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ করে, মানব পাচার প্রতিরোধ আইন অনুসারে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব, তাকে চার্জশিট দেওয়া সম্ভব, তার বিচার করা সম্ভব, এবং সাজাটা কার্যকর করার জন্য আমার হয়তো বাংলাদেশের হয়তো সেই দেশের সাথে, কনসার্ন দেশের সাথে এক্সট্রাডিশন ট্রিটি থাকতে হবে। একই মত দিলেন এই আইন বিশেষজ্ঞ। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, তাদের বক্তব্যই হচ্ছে যেন কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। হয়রানিমূলক মামলার ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন আইজিপি, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্টের পরে দেখা গেছে অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই, যে যার মতো মামলা করছে, এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা, জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফর্চুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। মামলা যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখলেন মানব পাচারকারী সিন্ডিকেট কতটা ভয়ঙ্কর এবং কতটা বিস্তৃত। এই বিষাক্ত চক্রের মূলোৎপাটনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একদিকে সরকার এবং আন্তর্জাতিক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যেমন সক্রিয় ভূমিকা পালন করতে হবে, তেমনি মানব পাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনের পর যারা ষড়যন্ত্রমূলক গায়েবী মামলার শিকার হয়েছেন তাদেরও অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিয়ে ভোগান্তি দূর করতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটি প্রত্যাশা আমাদের। আগামী পর্বে এমন আরও চাঞ্চল্যকর নতুন কোনো তথ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।